সম্মানিত সাংবাদিকদের সম্মানে আগামী 19 জুলাই জাতীয় সমাবেশ ঢাকা শহরার্থী উদ্যানে আমাদের খোলা জেলা থেকে অংশগ্রহণের প্রস্তুতি সম্পর্কে আজকের প্রেস ব্রিফিং উপস্থিত আছেন জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, খোলা সদর এক আসনের জামাত ইসলামীর মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যক্ষ নজরুল ইসলাম, উপস্থিত আছেন আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এবং জাগ্রত বিবেক, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন 2024 সালের 36 বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে বাংলাদেশ জামাত ইসলামী সহ কেন্দ্রীয় কর্মসূচি চলছে মাসব্যাপী। জামাত ইসলামী 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত 1 মাস 8 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সেই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে 1 জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনার জন্য আহত বন্ধুদের সুস্থতার দাবিতে দোয়া অনুষ্ঠান করেছি। 2 তারিখ থেকে শুরু করে 7 তারিখ পর্যন্ত আমরা শহীদদের রুহের মাগফিরাত কামনার্থে নিঃস্ব অসহায় এই দিন ভাইদের মাঝে খাবার বিতরণ করেছি সারা দেশব্যাপী। 8 জুলাই থেকে 15 জুলাই আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ, মত বিনিময়, আহত এবং বন্ধুদের খোঁজখবর নেওয়া, তারা কি অবস্থায় আছেন, আমরা সেই ব্যাপারে 4টা স্পট নির্ধারণ করে সকলের সাথে মত বিনিময় করেছি। যারা এসেছেন তাদের আসা যাওয়ার খরচা বাবদ আমরা একটা অংশ দিয়েছি। গত 13 তারিখে বোরহানুদ্দিন হয়েছে, বোরহানুদ্দিন জামাত ইসলামের দলীয় কার্যালয়, একই কাজ আমরা করেছি। এবং 14 জুলাই আমরা লালমোহন আলিয়া মাদ্রাসার বন্ধনে আমরা সেখানে ভোলার মধ্যে প্রায় 13 জন শহীদ, সেখানে তাদের পরিবার এবং আহত বন্ধু ভাইদের সাথে আমরা মত বিনিময় করেছি। তাদেরকে আমরা জামাতের পক্ষ থেকে ঈদ উপহার দিয়েছি। সর্বশেষ আমরা গত 15 তারিখে আমাদের দলীয় কার্যালয় খোলা সদর উপজেলা ও পৌরসভার শহীদ পরিবার, আহত এবং বন্ধু ভাইদেরকে নিয়ে মত বিনিময় করেছি। তাদেরকেও আমরা ঈদ উপহার সহ তাদের আসা যাওয়ার খরচা হিসাবে আমরা যেটা দরকার সেটা আমরা দিয়েছি। এভাবেই আমাদের মাসব্যাপী কর্মসূচি চলে আসছে। এর মধ্যে গতকাল গোপালগঞ্জে যে অনাকাঙ্ক্ষিত এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে বিভ্রান্তকর প্রদর্শন করে একটি নিষিদ্ধ ফ্যাসিস্ট সংগঠনের কর্মীরা এনসিপি জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে তাদের উপরে, তাদের সমাবেশের উপরে, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে অগ্নিসংযোগ সহ যে তাণ্ডব চালিয়েছে, তার প্রেক্ষাপটে জামাত ইসলামের মতো একটি দায়িত্বশীল সংগঠন রাজধানীতে তাৎক্ষণিক কর্মসূচি পালন করেছে। আজকে আমাদের সেক্রেটারি জেনারেল গতকালকে কর্মসূচি ঘোষণা করেছে সকল জেলা এবং মহানগরীতে। তারই ধারাবাহিকতা আমরা আজকে আসরবা হাটখোলা জামে মসজিদ চত্বর থেকে শুরু করে বাংলা স্কুলের মোড় হয়ে প্রেস ক্লাবের চত্বরে এসে বিক্ষোভ মিছিল সমাবেশের মাধ্যমে সমাপ্ত করেছি। এর পরপরই আজকে আমাদের প্রেস ব্রিফিং। আগামী 19 জুলাই আমাদের ঢাকায় শহরার্থী উদ্যানে জাতীয় সমাবেশ। সেই সমাবেশে ভোলা থেকে আমরা প্রায় 20,000-এর মতো লোক আমরা এই সমাবেশে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। ইতিমধ্যে এই লোকদের প্রায় 2000-এর মতো লোক ঢাকায় অবস্থান করছেন, তাদের নিজস্ব কাজে দিয়েছেন, সেখানে অংশগ্রহণ করবেন। 18,000 আমাদের
শুভাকাঙ্ক্ষী এবং আমাদেরকে যারা ভালোবাসে তারা আমরা 6টি বড় লঞ্চে ভোলা থেকে রওনা দিয়ে যাব। ভোলা জংশন থেকে আমাদের 2টা লঞ্চ যাবে, একটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লঞ্চ কুয়াকাটা 2, আর একটা আমাদের ভোলা লঞ্চ। বরহানুদ্দিন থেকে হাকিমউদ্দিন থেকে আরেকটি লঞ্চ যাবে। হাকিমউদ্দিন এবং বরহানুদ্দিন এবং খানের ভাইরা সেখান দিয়ে উঠবেন। লাল মোহাম্মদ জজিমউদ্দিন ভাইরা নাজিরপুর থেকে আরেকটি লঞ্চ আছে, সেই লঞ্চে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। এবং সর্বশেষ চরফেশন এবং চরফেশন 2টি লঞ্চ হোসেনহাট দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করছে। ইতিমধ্যে আমাদের এই সমাবেশে যোগদানের জন্য আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ প্রায় সম্পন্নের পথে। আগামী 2 দিনের মধ্যে এখনো আগামীকাল বাকি আছে। আমরা আগামী দিন বিকালের মধ্যে আমাদের সকল প্রস্তুতি শেষ হবে। আমরা রাত 9টা থেকে 10টার মধ্যে ভোলার সকল টার্মিনাল থেকে আমাদের লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। আমরা সেই ধারাবাহিকতায় ঢাকা পৌঁছে সকালে সদরঘাটে একত্রিত হয়ে আমরা মিছিল সহকারে শহরার্থী উদ্যানে ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। এই সমাবেশের উদ্দেশ্য ব্যাপারে আমাদেরকে একটি কাগজ দেওয়া হয়েছে, লিফলেট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে আমরা 7 দফা দাবি আদায়ের জন্য আমরা কেন্দ্রীয় সংগঠন এই জাতীয় সমাবেশের আয়োজন করেছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। আজকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার ব্যাপারে জামাত ইসলামী এই সমাবেশে 1 নম্বর কাজ। ইতিমধ্যে ঐক্যমতের যে বৈঠকগুলো আমাদের প্রধান উপদেষ্টার নেতৃত্বে হয়েছে, সেখানে একটি পর্যায়ে কথা এসেছে যে লেভেল প্লেইং এর অবস্থাটা কি। সেখানে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন বাংলাদেশের লেভেল প্লেইং হয়ে গেছে, এখন নির্বাচন দিলেই নির্বাচন করা সম্ভব। আমাদের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক এমপি কুমিল্লা 14, তিনি তার জবাবে বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 1 মাস পর্যাপ্ত স্টাফ একটি ভবন দখল করে রেখেছে তাকে উদ্ধার করতে পারে নাই, সেই দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেভেল প্লেইং আমরা বুঝতে পারি না। দ্বিতীয় নম্বর, গতকালকের যে ঘটনা ঘটেছে, এই ঘটনা যদি এভাবে গোপালগঞ্জে চলতে থাকে তাহলে গোপালগঞ্জে কি নির্বাচনের পরিবেশ আছে? নির্বাচনের পরিবেশ নাই। অতএব লেভেল প্লেইং বলতে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলতে চান, আর আমাদের দেশে যারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, এই দুইজনের কথা যোগসূত্রের সাথে আমরা বুঝতে চাই যে কোন রকম একটা নির্বাচনের ব্যবস্থা করে কাউকে না কাউকে ক্ষমতায় বসিয়ে দেবেন। এই কারণে আজকে কেউ বলছেন লেভেল প্লেইং হয়ে গেছে, আর কেউ বলছেন দ্রুত নির্বাচন। তো এই বিষয়টা আমাদের কাছে উদ্বেগজনক মনে করেই আমাদের কেন্দ্রীয় সংগঠন বলেছে আর লেভেল প্লেইং যাকে বলে সেটাই হতে হবে। যেখানে প্রশাসনে ছোট্ট একটি দলকে প্রশাসন যে মূল্যায়ন করবে, বড় দলকে সেই একই মূল্যায়ন করতে হবে। যেদিন ছোট দলের নেতৃবৃন্দকে মূল্যায়ন করবে বড় দলের নেতৃবৃন্দের মতো, সেদিন আমরা বুঝবো যে লেভেল প্লেইং হয়েছে। আর সেখানে যদি বিবাদাস্পদ আচরণ থাকে কাজে করবে, তাহলে এটা লেভেল প্লেইং হয় না। আইন শৃঙ্খলা বলেন, নিয়োগ বিভিন্ন জায়গায় তাদের কর্মতৎপরতা বলেন, একই বিষয়। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে জুলাই সনদ, জুলাই সকল গণহত্যার বিচার, জুলাই সহ সকল গণহত্যার বিচার। আপনারা জানেন গত জুলাই মাসের থেকে যে 36 জুলাই বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে প্রায় 2000 শহীদ হয়েছে, 50,000-এর মতো আহত হয়েছে, অনেকে পঙ্গু হয়ে গেছে। আমি ভোলার 2জন পঙ্গু ভাইয়ের সংক্ষিপ্ত কথা বলছি। গত মাসে বরহানুদ্দিনের মহিউদ্দিন নামে একজন আহত, 19 জুলাই গত বছর তিনি আহত হয়েছেন। সেই সময় ঢাকা মেডিকেলে তাকে আনার পরে তাকে অপারেশনের নামে হত্যা করতে চেয়েছিলেন ডাক্তাররা। সে সময় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা ছিল। তাকে গুলি করেছে, ভেনিসের উপর দিয়ে গুলিটা ঢুকে পায়খানার রাস্তা ভেদ করে এটা বের হয়ে গেছে। তার
প্রস্রাব পায়খানা করার অবস্থা। আজকে বিপ্লবের 11 মাস পরও তার এটা সুস্থতা হয় না। আমি এবং আমাদের জেলা আমির জনাব জাকির স্যার সহ সিএমএইচে তাকে দেখতে গিয়েছিলাম। সেখানে যখন আমরা দুপুরে ঢুকি তখন সে আমরা গিয়ে দেখি ভাত খাইতেছে আর এরকম কাঁপতেছে। তো জিজ্ঞেস করলাম যে ভাই আপনার কি? আমার জ্বর এবং আমার অবস্থাটা এরকম যে আপনারা যে আসছেন আমি এই জন্য ধন্যবাদ, আমার জন্য একটু দোয়া করে যাবেন আমি যেন তাড়াতাড়ি মরে যেতে পারি। আজকে জুলাই বিপ্লবের 11 মাস পরে আজকে তার এই অভিব্যক্তি আমাদের কাছে দুঃখ লাগে যে আজকে তাদের খবর না নিয়ে আমি কখন ক্ষমতায় আসতে পারবো এই জন্য আমরা অনেকে ব্যস্ত হয়ে গেছি। যা এইভাবে নিজেকে বিলিয়ে দেওয়ার কারণে বাংলাদেশে কথা বলার সুযোগ হয়েছে, রাস্তায় হাঁটার সুযোগ হয়েছে, অধিকার আদায় করে নেওয়ার সুযোগ হয়েছে। আজকে তারা আমরা ব্যস্ত হয়ে গেছি লেভেল প্লেইং এবং সংস্কার ও পরিবেশ না বল। যাই হোক, সর্বশেষ আমরা তাকে 50,000 টাকা সেখানে চিকিৎসার জন্য দিয়েছি। আমাদের কেন্দ্রীয় সংগঠনের সাথে যোগাযোগ করে আরো 1,30,000 টাকা তাকে চিকিৎসার জন্য দেওয়ার ব্যবস্থা করেছি। সর্বশেষ তাকে ফাইলে নেওয়ার প্রক্রিয়া চলছে। তো সম্ভবত এই চলতি মাসের শেষের দিকে তাকে ফাইলে নেওয়া হবে উন্নত চিকিৎসা। আরেকজন আহত ব্যক্তি, তার বাড়ি হচ্ছে চরপেশন দুধখিরাইচে। তাকে এই যে প্যান্টের পিস পকেটে যে মোবাইল এবং মানি ব্যাগ রাখে, এই মানি ব্যাগ এবং মোবাইলের উপর যে গুলিটা, এই গুলিটা ঢুকে তার এই বাম পাঁজরের এই এখান দিয়ে বের হয়ে গেছে। আমরা যখন তাকে দেখতে গিয়েছি তার বাসায়, তার গোটা প্যান্টটা অপারেশন, এবং সেটা অবশ্যই আমরা 4-5 মাস আগে গিয়েছি। তো তার গোটা প্যান্টের এই অবস্থা দেখে আমার কাছে প্রতিমান হলো যে এই লোকটা এখনো কি করে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা গত 11 তারিখে যখন চরপেশন সে আমাদের মন্ত্রী অনুষ্ঠানে এসেছে, আমরা আবারও দেখেছি আলহামদুলিল্লাহ সে অনেকটাই সুস্থ এবং এই জায়গাগুলো ক্ষতগুলো সব শুকিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তাকে শাফায়াতুল আজেরা দান করেছেন, এর জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। এভাবে সারা বাংলাদেশে অসংখ্য আহতরা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, এই অবস্থা আছেন। আজকে যারা তাদেরকে এই অবস্থা করেছেন, আমরা তাদের এবং যারা মায়ের বুক খালি করে আমাদের ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছেন, বিনা অপরাধে গণহত্যা চালিয়ে আমরা এর সঠিক বিচার এবং উপযুক্ত বিচার নির্বাচনের আগে দৃশ্যমান দেখতে চাই। এরপরে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে মৌলিক সংস্কার। আসলে মৌলিক সংস্কার যেটা, সেটা হচ্ছে বিগত 15 বছর জামাত বিএনপির লোক বা এই পরিবারে যে চাকরির জন্য আবেদন করেছে, এদের রক্তের মধ্যে জামাত বিএনপির গন্ধ আছে কিনা এটা ডিএনএ টেস্টের মাধ্যমে পরীক্ষা করে চাকরি দিয়েছে। সে কারণে আজকে 15 বছরে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা সব আওয়ামী লীগের বেশি। অর্থাৎ এদেরকে বসায় রেখে বাংলাদেশে কোনোদিন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এবং এই মানে প্রশাসনকে ঘেরে সাজাতে হলে এবং এদের জায়গায় জায়গায় লোক বসাতে হলে কমপক্ষে একটা যৌক্তিক সময়ের প্রয়োজন রয়েছে। সেই সময়ের আগে, সংস্কারের আগে নির্বাচন হলে সেই নির্বাচনের কেন্দ্রগুলো এই গোপালগঞ্জের যে উপহার আমাদেরকে কালকে দেখিয়েছে প্রশাসন, তার চাইতে ভিন্ন কিছু হবে এটা আমরা বিশ্বাস করি না। কারণ প্রশাসনের সামনে, সেনাবাহিনীর সামনে, পুলিশের সামনে তাদেরকে বারবার জানিয়ে লিখিতভাবে অনুমতি দিয়ে এরপরে সমাবেশ করার পরে প্রশাসনের সামনে যদি এই ঘটনা ঘটে, আগামী জাতীয় নির্বাচনের প্রতিটা কেন্দ্রে এইরকম ঘটনা ঘটার সম্ভাবনা আছে। অতএব নির্বাচনের পরিবেশ বাংলাদেশে হয় নাই, এজন্য মৌলিক সংস্কার খুব বেশি প্রয়োজন, এটা জামাত ইসলামী চাচ্ছে। জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়ন। আজকে জুলাই সনদ যারা জীবন দিয়ে, যারা আহত পঙ্গু হয়ে, যারা বাংলাদেশে তৃতীয় স্বাধীনতা অর্জন করে দিয়েছেন, আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছে, এই প্রেস ক্লাবে এসে বসার সুযোগ
করে দিয়েছে, আপনাদের সাথে মত বিনিময় করার সুযোগ করে দিয়েছে, তাদের কি হবে? নির্বাচনে ফ্যাসিস্ট আসে না, কোন ফ্যাসিস্ট আসে একথা আমরা বলতে পারবো না, কিন্তু তাদের কি হবে? তাদেরকে কি আবার বিদ্রোহের দায়, রাষ্ট্রদ্রোহিতার দায় ফাঁসি দেবে, না তাদের মূল্যায়ন করবে? এটা যদি নির্বাচনের আগে সিদ্ধান্ত হয়ে এটা বাস্তবায়নের চূড়ান্ত জায়গায় না যাওয়া হয়, তাহলে আসলে যাদের কারণে আমাদের এই পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছে, তাদের রক্তের সাথে আমাদের বিশ্বাসঘাতকতা ছাড়া কিছুই হবে না। এজন্য মৌলিক সংস্কার যেটা দরকার সেটা নির্বাচনের আগে দরকার। এজন্য জামাত ইসলামী এই জাতীয় সমাবেশ করেছে। বিহার পদ্ধতিতে নির্বাচন, আপনারা জানেন আমাদের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, দুই একটা নির্বাচন ছাড়া সকল নির্বাচনে কেন্দ্র দখল, সেখানে কালো টাকার সরাসরি এগুলো একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল বাংলাদেশে। আজকে সেই অবস্থা থেকে জাতিকে বাঁচানোর জন্য পিয়ার পদ্ধতি ছাড়া বিকল্প কোনো পথ নেই। একটি দল ছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক সকল দল পিয়ার পদ্ধতির পক্ষে ঐক্যমত পোষণ করেছেন। আমরা আশা করি যারা এর বিপক্ষে মত দিয়েছেন তারাও আসবে, কারণ 1991 সালে যখন বিএনপি আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে নাই, তখন ভোটের হিসাবে দেখা গেছে বিএনপি 2 কোটি ভোট পেয়েছে, আওয়ামী লীগ 1 কোটি 1.5 কোটির মতো ভোট পেয়েছে। আওয়ামী লীগের আসন সংখ্যা আর বিএনপির আসন সংখ্যা কাছাকাছি, কিন্তু বিএনপি পিয়ার পদ্ধতিতে যদি এই ভোটের হারে তারা নির্বাচন এমপি হতেন, তাহলে তারা সরকার তো গঠন নিজেরাই এককভাবে করতে পারতেন এবং আওয়ামী লীগের চাইতে অনেক বেশি তারা সংসদ সদস্য পেতেন। কিন্তু পিয়ার পদ্ধতি না থাকার কারণে তারা বেশি আসন বেশি ভোট পেয়েও সরকার গঠন করতে পারেন নাই। সেই সময় জামাত ইসলামী নিঃশর্তভাবে তাদেরকে সমর্থন দিয়ে সরকার গঠনের ব্যবস্থা করে দিয়েছে। আজকে পিয়ার পদ্ধতি চালু হলে এখানে কোনো প্রার্থী নির্দিষ্ট থাকবে না, প্রত্যেক দলের দলীয় মার্কার অনুকূলে ভোট হবে, সেই ভোটের আনুপাতিক হার অনুযায়ী সংসদ সদস্য তারা পাবে। আর এভাবে সংসদ সদস্য নির্বাচিত হলে আমাদের দেশে যে প্রশাসনকে নিয়ন্ত্রণ করে পিয়া যেভাবে, এই সুযোগটা উঠে যাবে। আর কারো পক্ষে কারো টাকা ছিটানোর জন্য দরকার হবে না, কারণ এখানে কিন্তু নির্দিষ্ট ব্যক্তি নাই, কেউ টাকা দিব না, কারো টাকা বিতরণও চলবে না। অতএব কারণে একটি সুন্দর নির্বাচন হওয়ার জন্য আমাদের এই পিয়ার পদ্ধতি দরকার। সর্বশেষ পিয়ার পদ্ধতির যে বিষয়টা, সেটা হলো আমাদের দেশের নির্বাচন পদ্ধতিতে যে দল সরকার গঠন করে তারা হয়তো 30% ভোট পায় সরকার গঠন করে, বাকি 70% লোক যে ভোট দেয় তাদের ভোটের কোনো মূল্যায়ন হয় না। পিয়ার পদ্ধতিতে একটি ভোট পেলেও তার ভোটের মূল্যায়ন আছে। একটা উপজেলা যদি একটা ভোট পায়, তাহলে 464টা বা 95টা উপজেলা এই ভোট একত্রিত করে তিনিও একজন প্রতিনিধিত্ব পাবে এবং সকল দলের প্রতিনিধিত্বের ভিত্তিতে সংসদ গঠিত হবে। অতএব কারো ভোট নষ্ট হবে না। আজকে আমার দেশে অনেকেই বলেন যে আপনাকে ভোট দিয়ে কি হবে, আমার ভোট তো পচে যাবে। এই পচে যাওয়ার সিস্টেম চিরতরে বাংলাদেশ থেকে নির্বাসনে যাবে পিয়ার পদ্ধতি চালু হলে। এজন্য জামাত ইসলামী পিয়ার পদ্ধতি চায়। এরপরে আজকে দেখেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা কি কঠিন অবস্থায় আছে। 2000 টাকার চেক এখনো অনেক ব্যাংকে দিয়ে দিতে পারে না। অর্থনৈতিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গেছে, অনেকগুলি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। অথচ আজকে জুলাই বিপ্লবের পরে কিছু কিছু ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে, অর্থনীতি আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। বাংলাদেশের রেমিটেন্স এবং বাংলাদেশে এগুলো অনেক বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় যারা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আজকে একটি গতি সঞ্চার করছে, তারা বাংলাদেশ সরকার গঠনে কোনো ভোট দিতে পারছে না। জামাত ইসলামীর বক্তব্য হলো 1 কোটি 10 লক্ষ প্রবাসী বাংলাদেশের বাইরে আছে, তাদেরকে ভোটার করতে হবে এবং তাদের ভোটের মাধ্যমে বাংলাদেশের সরকার গঠিত হবে। এই 7টি দফার ভিত্তিতে জামাত ইসলামী আদায়ের জন্য আগামী 19 জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে। সেই সমাবেশের মাধ্যমে আমরা বাংলাদেশের 20 কোটি মানুষের এই 7 দফার পক্ষে জনমত তৈরির জন্যই আমাদের এই মহাসমাবেশ বা জাতীয়
সমাবেশ। এই সমাবেশের কার্যক্রম আপনারা এবং সারা বাংলাদেশে আমাদের সেক্রেটারি জেনারেল বিভিন্ন সময় প্রেস ব্রিফিং সহ বিভিন্ন জেলায় প্রেস ব্রিফিং সহ এবং কর্মতৎপরতার মাধ্যমে চালিয়ে যাচ্ছে। আমরা ভোলাবাসী, ভোলার সম্মানিত মিডিয়া জগতের ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সকল সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা ভোলাবাসীকে জানিয়ে দিতে চাই, আগামী দিনে এই ৭ দফা বাস্তবায়নের জন্য আমরা ভোলা থেকে ২০,০০০ জনগণ সেখানে অংশগ্রহণ করে এই ৭ দফা দাবির সাথে একমত পোষণ করে ৭ দফা দাবি আদায়ের মাধ্যমে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, ন্যায় এবং ইনসাফপূর্ণ বাংলাদেশ তৈরির জন্য মানব যাতে করে তার অধিকার ঘরে বসে পায়, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামের এই জাতীয় সমাবেশ আগামী দিনে একটি মাইল। সম্মানিত সরকারি সেক্রেটারি, জেলা উপজেলা এমন লাইট মার, সবুজ লাইট মার। শ্রদ্ধেয় প্রিয় আসসালামু আপনাদের সঙ্গে আমাদের সংগ্রামী জেলা সেক্রেটারি আগামী 19 তারিখে জাতীয় সমাবেশকে সামনে রেখে আমাদের প্রস্তুতি এই শীর্ষ সংক্ষিপ্ত আলোচনা সামনে পেশ করবেন। এর উপর যদি আপনাদের কোনো জানার থেকে জিজ্ঞাসা থাকে এদের সাথে আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার পর্যন্ত জানতে পারলাম যে আপনারা 300 আসনে প্রার্থী দিয়েছেন এই কিছুদিন আগে। আমরা এখন ক্রিয়া পদ্ধতি চাচ্ছি, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন কিনা। আরেকটা হচ্ছে জাতীয় ইসলামিক দলগুলোর যে ঐক্যের আবহাওয়াটা তৈরি হয়েছে, জনমনে প্রশ্ন আছে যে জামাত ইসলামী শেষ পর্যন্ত স্থির থাকলেও অন্যান্য ইসলামিক দলগুলো থাকবে কি, এই ব্যাপারে আপনাদের দেখা। ধন্যবাদ। আসলে আমরা আমাদের যে নির্বাচনের যে সার্বিক প্রস্তুতি, এটা মনে হয় আগ থেকে আমরা নিচ্ছি। এই জন্যে আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করলে যেন সরকার যে সিদ্ধান্ত নেয় আমরা যেন সেটাতে সার্বিকভাবে সুন্দরভাবে আমরা অংশগ্রহণ সফলতার সাথে। তবে আমাদের প্রতিষ্ঠিত এবং ডেমোক্রেসির যে সঠিক ব্যাখ্যা এবং গণতন্ত্রের যে সুন্দর যে ব্যাখ্যা এবং যেটা বৈদেশীয় বিভিন্ন দেশে প্রচলিত আছে, যে অনেক চিন্তা ভাবনা করে দলীয়ভাবে গবেষণা করে আমরা দেখছি যে ডেমোক্রেসির এই সিস্টেমে যদি আমরা আসি তাহলে এখানে প্রত্যেকটা দল উপকৃত হবে, প্রত্যেকটা ভোটার তার ভোটের মর্যাদা পাবে। এই জন্য আমরা আমাদের বন্ধ করে নেই এবং সিদ্ধান্ত ক্রমে এবং দলীয় কর্মে আমরা ক্রিয়া পদ্ধতিকে আমরা প্রাধান্য দিচ্ছি, বেছে নিচ্ছি। এটা আমাদের প্রাণের দাবি থাকবে। এর পরেও যদি কোনো দুর্ঘটনা বাংলাদেশে ঘটে তাহলে আমরা সার্বিক প্রস্তুতির জন্য আমরা প্রস্তুত। দ্বিতীয়ত, যে পক্ষের কথা বললেন, আসলে আমরা ইসলামী দলগুলো যে জনগণের যে প্রাণের দাবি দীর্ঘদিনে যে কাছাকাছি এসে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা বাক্স যেন আমরা প্রয়োগ করি, সেই ক্ষেত্রে কথা হলো যে আমাদের পক্ষ থেকে আমরা যথেষ্ট ত্যাগ এবং কোরবানির চেষ্টা করতেছি, চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতে জ্ঞানদার মাত্রই আল্লাহ হাতে। আমরা আশা করি যে বাংলাদেশে এইরকম কোন পরিস্থিতির সৃষ্টি হবে ভবিষ্যতে। তারপরেও আমরা ইনশাআল্লাহ সবকিছুর জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত